বাংলাদেশে ইউরোফাইটার প্লেন আসছে। এই প্লেনগুলো ডবল ইঞ্জিনের এবং ঘন্টায় 2500 কিলোমিটার গতিবেগ সম্পন্ন প্লেন, খুবই অত্যাধুনিক প্লেন। এবং ইতালি অনুমতি দিয়েছে 10টি প্লেন বাংলাদেশের কাছে বিক্রি করবে। এই কথাতে দিল্লি সাউথ ব্লকের নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়ে গেছে। দিল্লির ঘুম হারাম হয়ে গেছে এই কথাবার্তা শুনে। কারণ এই প্লেন আসলে এই প্লেন ভারতের অভ্যন্তরে যেতে হবে না, শিলিগুড়ি করিডোরের ভিতরে যেতে হবে না, সে বাংলাদেশের বর্ডার থেকেই। এবং এই প্লেনের সাথে যে অত্যাধুনিক যে মিসাইলগুলা যে সরবরাহ পাবে বাংলাদেশ, সেগুলোতে এই শিলিগুড়ি করিডোরে যেতে হবে না, বাংলাদেশের ভিতর থেকেই পুরা 18-20 কিলোমিটারের শিলিগুড়ি করিডোর তছনছ করে দেওয়া যাবে। তখন পুরা ভারতের সার্ভিস সিস্টেম বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন ভারত তার অখণ্ডতা হারিয়ে ফেলবে। ভারতের এই জন্য ভারত এই জন্য শিলিগুড়ি করিডোরে বাংলাদেশ বর্ডারে 1-1.5 কিলোমিটার মধ্যে সামরিক ঘাঁটি একটি স্থাপন করেছে, একটি আসামের দিকে স্থাপন করেছে, একটি পশ্চিমবঙ্গের দিকে স্থাপন করেছে। যতই সামরিক ঘাঁটি স্থাপন করুক ভারত নৈতিকভাবে ভারতের সেনাবাহিনী খুব দুর্বল একটি বাহিনী বিশ্বে, যেটা সাহস করে না বাংলাদেশ সেনাবাহিনীর সামনে দাঁড়ানো। তো এই ভারত চায় না আমরা কোনো রকম ফাইটার প্লেন পাই, কোনো রকম উন্নতি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে আমরা উন্নতি সাধন করি, সেটা সেই ভারত চায় না। কারণ সে আমাদেরকে তার অঙ্গরাজ্য মনে করে, তাদের হুকুমের দাস মনে করে। সে ভারত কিন্তু বুঝতে পারে না যে বাংলাদেশ তাদের হুকুমের দাসত্ব থেকে বেরিয়ে গেছে। আর এই ইউরোফাইটার যদি চলে আসে তাহলে ভারতের ঘুম পুরোপুরি হারাম হয়ে যায়। ভারতের যে কোনো জায়গায় নিমিশে গিয়ে আক্রমণ করে দিতে পারবে বাংলাদেশ। আর ভারতের কম্পেয়ার উইথ ইউরোফাইটার তেজস হচ্ছে 1 ইঞ্জিন বিশিষ্ট 1400 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ ওটা। আর রাডার ইয়ের তুলনায় অনেক দুর্বল, ইউরোফাইটার তুলনায় তেজসের রাডার অনেক দুর্বল এবং গতিবেগ দুর্বল। 1 ইঞ্জিন বিশিষ্ট হালকা বিমান। তো 1 ইঞ্জিন বিশিষ্ট হালকা বিমান অনেক ভারী মিসাইল নিয়ে উঠতে পারবে না, যেটা 2 গুণ, 2.5 গুণ, 3 গুণ বেশি মিসাইল নিয়ে উঠতে পারবে, অত্যাধুনিক মিসাইল নিয়ে উঠতে পারবে ইউরোফাইটার। আর ইউরোফাইটার গতিবেগ চরম, সে রাডার ফাঁকি দিতে পারবে, সে রাডার সিগন্যাল এড়িয়ে যেতে পারবে, সে নানা রকম ব্যারিয়ার অতিক্রম করে নিমিষের মধ্যে চলে যেতে পারবে। বোঝা যায় না একটা 2-2.5 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড, সেটা কীরকম তীব্র গতি সম্পন্ন হবে, কীরকম, এবং আসমানে সেটা অনেকটা রাজা হিসেবে থাকবে। আর ভারতের মাটিতে যেতে হবে না শিলিগুড়ি করিডোর বিচ্ছিন্ন করার জন্য। বাংলাদেশের অভ্যন্তর থেকে মিসাইল করে তার সামরিক ঘাঁটিগুলো তছনছ করে বিচ্ছিন্ন করে দেওয়ার সক্ষম। আর ওইদিকে ওই পাশে চীন আছে, পাকিস্তান আছে, ভারত তার সব দিকে শত্রু বানিয়ে রেখেছে। তো আমরা আশা করব আপনারা আমার এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, যেন আমি নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ হই। তো আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। ডিয়ার ভিউয়ার্স, ইউরোফাইটার টাইফুন কনফার্ম এবং ইন্ডিয়ার চিকেন স্নেকে চিপায় প্রচন্ড ব্যথা। কারণ টাইফুন আসবে এমন কিছু অস্ত্র নিয়ে যা ইন্ডিয়ান ফ্রন্টলাইন এয়ার পাওয়ারকে বিপুল বিক্রমে প্রতিরোধ করবে। সো দিল্লিতে এখন আতঙ্ক বেড়ে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে তাদের সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক এবং স্পাই ম্যানুভারে সতর্ক হবে তারা। ভারতীয় মুসলিমদের ধরে এনে বাংলাদেশি বলে সীমান্তে পুশ করা, বিএসএফ এর গেম, গরু ছাগল চুরি করে নিয়ে যাওয়া, অবৈধ কাঁটাতারের বেড়া স্থাপন সহ প্রকাশ্য হুমকি ধমকির মাত্রা 10 ভাগের 2 ভাগে নেমে আসবে। এবং ঠিক এই জিনিসটাই দিল্লি ভয় পায়। ইউরোফাইটার টাইফুন ইটসেলফ আ নাইটমেয়ার ফর ইন্ডিয়া। হাইলি অ্যাজাইল, সুপার অ্যাডভান্স ডিজাইন, সর্বাধুনিক সেন্সর এন্ড রাডার এবং ভয়ঙ্কর আর্মামেন্টস প্যাকেজের কারণে টাইফুন ইন্ডিয়ান এয়ারফোর্সের যেকোনো যুদ্ধ বিমানকে মুহূর্তে মোকাবেলা করতে সক্ষম। পাকিস্তান যদি সিঙ্গেল ইঞ্জিন F-16, জেড-এন-সি এবং জেএফ-17 দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সকে নাকানি চুবানি খাওয়াতে পারে, তাহলে টুইন ইঞ্জিন কাটিং এজ ইউরোফাইটার টাইফুন দিয়ে বাংলাদেশ এয়ারফোর্স তাদেরকে বঙ্গা দিবে নিশ্চিত। তার ভাঙা পাল্টা জবাব দেওয়ার জন্য বাংলাদেশ আর্ম ফোর্সেসের হাতে পর্যাপ্ত অত্যাধুনিক সমরাস্ত্র থাকলে এদেশের বেইমান রাজনীতিবিদ ও দালালদের দৌরাত্ম অনেকখানি কমে যাবে। আর মির্জাফরদের হাত পা গুটিয়ে গেলে আলটিমেটলি লাভ এই দেশের জনগণের। আর ঠিক এটা ইন্ডিয়া চায় না। নাও লেটস সি ইউরোফাইটার টাইফুনের সাথে কি ধরনের মিসাইল এন্ড মিউনিশন পাচ্ছি আমরা।
9 ডিসেম্বর ইটালিয়ান অ্যাম্বাসেডর অ্যান্টোনিও আলেসান্ড্রো, বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানের উপস্থিতিতে ইটালিয়ান ডিফেন্স কোম্পানি লিওনার্দো এসপি এর সাথে লেটার অব ইন্টেন্ট স্বাক্ষরিত হয়, অর্থাৎ টাইফুন অফিসিয়ালি কনফার্ম। এর আগে জানা গিয়েছে যে আপাতত 10টি টাইফুন কিনবে বাংলাদেশ। ধারণা করা যায় ডিলটি আরো আগেই ফাইনালাইজড, এখন জাস্ট ফর্মালিটিস মেইনটেইন করা হলো। 2021 সালে তৎকালীন সরকার বিমান বাহিনীর চাপে 16টি টাইফুন ক্রয়ের জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ দেয়। একই অর্থ বছরে ডিল সাইন করা এবং ফার্স্ট ইনস্টলমেন্টের জন্য 6,300 কোটি টাকা আলাদা করে রাখে অর্থ বিভাগ। কিন্তু অজানা কারণে ফাইনাল অর্ডার ডিল আর সাইন করেনি হাসিনা, অবভিয়াসলি দিল্লির ইশারায়। তবে এমআরসিএ প্রোগ্রামের অধীনে ইউরোফেটা টাইফুন সাগা স্টার্ট হয় রাশিয়ান সু-30SM ক্রয় চূড়ান্ত করার পর থেকে। ওয়েস্টার্ন প্রেসার এবং দিল্লির কুটচালে সেই ডিল বাতিল করে দেয় বিমান বাহিনী। এরপর আসে ইউরোফেটা টাইফুন এবং রাফেল। তবে এয়ারফোর্সের পছন্দ ছিল টাইফুন। 2021 সালে মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে ইউরোফাইটার টাইফুনই আসবে। এরপর মানবাধিকার ইস্যুতে চাপে আবারও মস্কোর দিকে ঝুঁকে যায় হাসিনা। ডিপ্লোম্যাটিক চ্যানেলে আভাস দেয় রাশিয়ান ফাইটার কেনার সিদ্ধান্ত নিচ্ছে সে। এসব করে একটা ঘোল পাকায় শেখ হাসিনা, ঝুলে যায় এমআরসিএ প্রোগ্রাম। যাই হোক, বলেছিলাম যে বাংলাদেশে এয়ার পাওয়ার বাড়ানোর ব্যাপারে ইন্টারিম বেশ সিরিয়াস, তার খানিকটা প্রমাণিত হলো। ইনিশিয়ালি 10টি জেট কেনা হলেও আলটিমেটলি তার 16টিতে উন্নীত হবে, অর্থাৎ আরো 6টি টাইফুন কেনার অপশন রাখা হয়েছে এবং এটি বাংলাদেশের এয়ার পাওয়ার ব্যালেন্স শিফট করে দিবে। আর এতেই দিল্লি আতঙ্কিত, মিয়ানমার তো অবশ্যই। কিন্তু মাত্র 10টি টাইফুনে দিল্লি কেন আতঙ্কিত, আসুন দেখাই। যে কোনো সমরাস্ত্রের খ্যাতি বা কুখ্যাতি নির্ভর করে তার ধ্বংস ক্ষমতার উপর। তবে একটি ফাইটার জেটের সক্ষমতা যতখানি তার ডিজাইন, সেন্সর এন্ড আর্মামেন্টসের উপর নির্ভরশীল, ঠিক ততখানি দক্ষতা পাইলটেরও থাকতে হয়। মানে যে পাইলট ইউরোফেটা টাইফুন উড্ডয়ন করবেন তার সেইটুকু স্কিল থাকতে হবে যেন সে টাইফুনের সর্বোচ্চ ইউজ করে তা দিয়ে এনিমি ফাইটার জেটকে ঘায়াল করতে পারেন। ইউরোফেটা টাইফুনের যেমন সকল অত্যাধুনিক সেন্সর, এভিওনিক্স ও রাডার আছে, তেমনি আছে বিশ্বসেরা মিউনিশনস অর্থাৎ মিসাইল, বোমা এবং রকেট। এর পাশাপাশি আছে অনবোর্ড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা দিয়ে শত্রু যুদ্ধ বিমান ও এয়ার ডিফেন্স রাডারকে অকেজো করা যায়। এর ডিজাইন হাইলি অ্যাসাইড, মানে ক্লোজ কম্ব্যাটে এনিমি ফাইটারকে ঘায়াল করার জন্য এয়ারফ্রেম ডিজাইন দুর্দান্ত সক্ষমতা সম্পন্ন। আসুন এর ব্রিফ টেকনিক্যাল এন্ড পারফরম্যান্স স্পেসিফিকেশনস গুলো দেখি, তাহলে টাইফুনের রিয়েল ওয়ার ক্যাপাবিলিটিস গুলো বুঝতে সুবিধা হবে। ইউরোফেটা টাইফুন 52 ফিট 4 ইঞ্চি লম্বা ও উচ্চতা 17 ফিট 4 ইঞ্চি, ডানার দৈর্ঘ্য 35 ফিট 11 ইঞ্চি, খালি ওজন 11 টন, সর্বোচ্চ উড্ডয়ন ওজন 23.5 টন। এর মাঝে পেলোড ক্যাপাসিটি প্রায় 13 টন। দুটি ইউএসএ টিজে 200 ইঞ্জিন চালিত ইউরোফেটা টাইফুনের ম্যাক্সিমাম স্পিড 2500 কিলোমিটার প্রতি ঘন্টা, ক্রুজ স্পিড 1530 কিলো পার আওয়ার। এটি সুপার ক্রুজ কেপাবল ফাইটার, অর্থাৎ ইঞ্জিনের আফটার বার্নার চালু না করেই সুপারসনিক স্পিডে উড্ডয়ন করতে পারে। টাইফুনের সুপার ক্রুজ স্পিড মাক 1.5, অর্থাৎ 1852 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি যেগুলো যুদ্ধ বিমানের জন্য বিশাল একটি সক্ষমতা, কারণ আফটার বার্নার অফ থাকলে হিট সিকিং মিসাইলকে ফাঁকি দেওয়া সহজ হয়। কম্ব্যাট রেঞ্জ 1300 থেকে 1500 কিলোমিটার। এই পরিমাণ এরিয়ায় ফুল ওয়েপন্স লোড দিয়ে একই সাথে আকাশে এনিমি ফাইটার এবং ল্যান্ড টার্গেট ঘায়ালে পারঙ্গম সে। মোট কথা, ইউরোফাইটার টাইফুন একটি অত্যন্ত ক্ষিপ্র দ্রুতগতির সুপারসনিক ফাইটার। এর দ্বারা শত্রু যুদ্ধ বিমান ঘায়াল করে আকাশে আধিপত্য প্রতিষ্ঠা, আকাশ থেকে ভূমিতে আক্রমণ, শত্রু সীমান্তের ভিতরে ঢুকে স্ট্রাইক চালানো, ফরওয়ার্ড ফোর্সকে ক্লোজ এয়ার সাপোর্ট প্রদানের মাধ্যমে হামলা থেকে সুরক্ষা দেওয়া, জাহাজ বিধ্বংসী এবং গোয়েন্দা মিশন পরিচালনা করা যায়। এবার চলুন ইউরোফাইটার টাইফুনের অ্যাকচুয়াল ফায়ার পাওয়ার দেখি। কোন আকাশযানে যেসব পয়েন্টে মিসাইল ও বোমা যুক্ত করা থাকে তাকে হার্ড পয়েন্ট বলে। টাইফুন একটি ট্রু মাল্টিপল কম্ব্যাট এয়ারক্রাফট যা শত্রুর উপর কিয়ামত নামিয়ে আনতে সক্ষম। এর 9 টন আর্মামেন্টসের মাঝে আছে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এন্ড অ্যান্টিশিপ মিসাইল ও বোমা। এই মিসাইলগুলো হলো AIM-120 C7 C8 AMRAAM, অ্যামিডিয়ান মিটিওর, আইরিস-T, AIM-132 SRAM এবং AIM-9X সাইডউইন্ডার। ভেরিয়ান্ট ভিজুয়াল রেঞ্জে মানে দৃশ্যসীমার বাইরে থাকা শত্রু ফাইটার ঘায়াল করার জন্য টাইফুনের অন্যতম অস্ত্র হলো আমেরিকান AIM-120 C AMRAAM এবং ইউরোপিয়ান মিটিওর মিসাইল। AIM-120 C7 C8 AMRAAM এর ম্যাক্সিমাম রেঞ্জ 160 কিলোমিটার। এর স্পিড মাক 4, অর্থাৎ প্রায় 5000 কিলোমিটার পার আওয়ার। তবে মিটিওর হচ্ছে টাইফুনের প্রাইম জুয়েল। অফিসিয়ালি বলা হয় মিটিওরের রেঞ্জ 120 কিলোমিটার, কিন্তু অ্যাকচুয়ালি তা 200 কিলো। র্যামজেট পাওয়ার মিটিওর মিসাইলের নো এসকেপ জোন 60 কিলোমিটার, অর্থাৎ এই 60 কিলোমিটারের মাঝে থাকলে কোনো এনিমি ফাইটার মিটিওর মিসাইলের হাত থেকে বাঁচবে না। এর স্পিডও মাক 4।
যদিও র্যামজেট মিসাইলের কিছু ড্রব্যাক আছে, তথাপি একে এয়ার কম্ব্যাটের ওয়ান্ডার ওয়েপন বলা হয়। উইথিন ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ দৃষ্টিসীমার ভিতরে থাকা এনিমি ফাইটার ঘায়েলের জন্য টাইফুনের আছে ইউরোপিয়ান আইরিস-টি, ব্রিটিশ AIM-132 ও আমেরিকান AIM-9X সাইডউইন্ডার। ক্লোজ কম্ব্যাট অর্থাৎ ডগ ফাইটের জন্য একটি এরিয়াল কামানো আছে। আইরিস-টি ও AIM-132 উভয়ের রেঞ্জ 25 কিলোমিটার, স্পিড মাক 3 অর্থাৎ 3700 কিলোমিটার পার আওয়ার। আমেরিকান সাইডউইন্ডারের রেঞ্জ 35 কিলো এবং স্পিড 3000 কিলো প্রতি ঘন্টায়, মানে মাক 2.5। এই তিনটি থেকে বাংলাদেশ সম্ভবত যে কোনো দুটি সিলেক্ট করবে। তবে ইন্ডিয়া সর্বোচ্চ চেষ্টা করবে যেন বাংলাদেশ মিটিওর মিসাইল না পায়। বাই দ্য ওয়ে, এটি অলরেডি যুদ্ধ পরীক্ষিত ফাইটার জেট। রাশিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ন্যাটো এয়ার পলিসি মিশনে রেগুলার মোতায়েন করা হয়। লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, ইরাক এবং ন্যাটো এয়ার স্পেসে অসংখ্য মিশন পরিচালনা করা হয়েছে। সো টাইফুন নির্ভরশীল ফাইটার জেট। এর এয়ার টু গ্রাউন্ড অর্থাৎ আকাশ থেকে ভূমিতে আক্রমণের সক্ষমতা ওয়ার্ল্ড ক্লাস। টাইফুন আমেরিকান, ব্রিটিশ, ইটালিয়ান, স্প্যানিশ এন্ড জার্মানির তৈরি সকল এরিয়াল স্মার্ট বোমা, ক্রুজ এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল ক্যারি এন্ড ফায়ারে সক্ষম। টাইফুনের A to Z মিসাইলগুলো হচ্ছে স্টর্ম শ্যাডো, ব্রিমস্টোন, AGM-88 হার্ন, টরাস KPD-350 এবং স্পিয়ার 3। স্টর্ম শ্যাডো ও টরাস KPD-350 হচ্ছে যথাক্রমে ব্রিটিশ ও জার্মান এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল। দুটি মিসাইলের রেঞ্জই 550 কিলোমিটার। তবে এক্সপোর্ট ভার্সনের রেঞ্জ 250 থেকে 290 কিলোর ভিতর থাকে। এসব মিসাইল হাই ভ্যালু টার্গেট ধ্বংস করার কাজে লাগে, যেমন মিলিটারি কমান্ড এন্ড কমিউনিকেশন সেন্টার, অস্ত্র গোদাম, সমরাস্ত্র কারখানা, S-400 এর মতো এয়ার ডিফেন্স ইউনিট, ব্রিজ, মিলিটারি ক্যাম্প, ব্যালিস্টিক মিসাইল লঞ্চিং সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, শত্রু সেনাদের বিশাল জমায়েত কিংবা এরকম অতি গুরুত্বপূর্ণ সামরিক টার্গেট নিশ্চয় করার জন্য এসব মিসাইল মারাত্মক কাজের জিনিস। এনিমি এয়ার ডিফেন্স রাডার ধ্বংস করার জন্য আছে AGM-88 হার্ন। এই মিসাইল রাডার তরঙ্গ অনুসরণ করে তাতে হিট করে। শত্রু ট্যাঙ্ক, সাজোয়া যুদ্ধযান বা ছোট টার্গেট ধ্বংস করার জন্য টাইফুনের আছে ব্রিমস্টোন 1 এবং 2 মিসাইল। এর রেঞ্জ যথাক্রমে 20 ও 60 কিলোমিটার। এর থেকে দূরে টার্গেট হিট করার জন্য আছে স্পিয়ার 3। এটি 140 কিলোমিটার দূর পর্যন্ত টার্গেট হিট করতে সক্ষম। উভয় মিসাইলের CP 1 মিটারের কম, অর্থাৎ উদ্দেশ্য টার্গেটের 3 ফিটের ভিতর গিয়ে আঘাত হানে। এছাড়াও পেভওয়ে 2, 3, 4 জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন এবং স্মল ডায়ামিটার বম্ব ইত্যাদি স্মার্ট মিউনিশনও লঞ্চ করতে পারে। এসব স্মার্ট বোমার রেঞ্জ 15 থেকে 100 কিলোমিটার পর্যন্ত হয়। যুদ্ধকালীন সময়ে শত্রুর উপর আন্ধাধুন বম্বিং এবং স্ট্রাইক করার জন্য উল্লেখিত অস্ত্রসমূহ বিশ্বখ্যাত। জাহাজ বিধ্বংসী মিশনের জন্য আছে মার্টে এয়ার অ্যান্টিশিপ মিসাইল। এর রেঞ্জ 100 কিলোমিটার। ধরুন ইন্ডিয়া বাংলাদেশের কোনো অংশে অ্যাটাক করলো, আমরা জাস্ট শিলিগুড়ি করিডোরে এয়ার সুপিরিয়রিটি এস্টাবলিশ করে সেখানে মনের মাধ্যমে মিশিয়ে বম্বিং করব। এজন্য ইন্ডিয়ার এয়ার স্পেসে ঢুকতে হবে না। আমাদের আকাশসীমা থেকে স্মার্ট বোমা মেরে সেখানকার সকল স্থাপনা গুড়িয়ে দিয়ে ইন্ডিয়ান আর্মির রাস্তা বন্ধ করে দিব। 7 সিস্টার্স ব্লক, দিল্লির নড়াচড়ার জায়গা অনেকখানি কমে যাবে। বিলিভ মি, ইন্ডিয়া কেবল পাল্টা মানের ভক্ত, এবং সেই দেওয়ার জন্য আমাদের দরকার পর্যাপ্ত অত্যাধুনিক সমরাস্ত্র। ভাবত এক সময় বাংলাদেশ আকাশে টহল দিত হালকা ধরনের যুদ্ধ বিমান নিয়ে, কাজ ঠিকই হতো, দেশের আকাশ নিরাপদই থাকতো। কিন্তু একটা প্রশ্ন সব সময় ঘুরে বেড়াতো, যেটা আকাশের মতোই বিশাল। বাংলাদেশ কি কোনোদিন বিশ্বের সুপার পাওয়ার দেশগুলোর মতো আধুনিক যুদ্ধ বিমান পাবে? এই প্রশ্নের উত্তর বহু বছর ধরে আলোচনায় ছিঁড়েছে। কেউ বলতো সম্ভব, কেউ বলতো অসম্ভব, কিন্তু সরকার চুপচাপ থেকে কাজ চালিয়ে গেছে। উচ্চ পর্যায়ে বিদেশে আলোচনা হয়েছে, সামরিক বিশেষজ্ঞরা রিপোর্ট তৈরি করেছেন, আর বাংলাদেশও অপেক্ষায় ছিল এক নতুন শক্তি। আজ সেই অপেক্ষার গল্পটা সত্যি হতে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের আকাশে আসতে চলেছে ইউরোপের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানগুলোর একটি, ইউরোফাইটার টাইফুন। ইতালি সম্মতি দিয়েছে 10টি টাইফুন বাংলাদেশকে দেওয়ার। এই খবর বাইরে আসা মাত্র শুধু বাংলাদেশই নয়, পুরো দক্ষিণ এশিয়া জুড়ে আলোচনার ঝড় শুরু হয়ে গেছে। বিশেষ করে ভারত এই ঘটনাকে খুব মনোযোগ দিয়ে দেখছে। কিন্তু কেন? কারণ ভারত বহু বছর ধরে তাদের নিজস্ব তৈরি তেজসকে এই অঞ্চলের আধুনিক জেট হিসেবে তুলে ধরেছে। তারা বিশ্বাস করত তেজসই এই এলাকায় টেকনোলজির দিক থেকে সবচেয়ে বড় শক্তি। কিন্তু টাইফুনের নাম শুনলেই হিসাব বদলে যায়, কারণ টাইফুন আর তেজস দুটো ভিন্ন ক্যাটাগরি, ভিন্ন শক্তি, ভিন্ন ক্ষমতা। ধরো তুমি আকাশের দিকে তাকিয়ে দেখলে এক বিশাল গতিশক্তির আগুনের রেখা
ছুটে যাচ্ছে। এই লাইনটা কোনো সাধারণ জেট তৈরি করে না, এটা তৈরি করে টাইফুন। টাইফুনে আছে দুটি শক্তিশালী ইঞ্জিন, প্রতিটি প্রায় 90 কেন থ্রাস্ট দিতে পারে, মানে পাইলট শটল উপরে তুললেই জেট গর্জে উঠবে আর মুহূর্তেই আকাশ চিরে দৌড়াবে। এর গতি প্রায় 2495 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কেমন গতি? ঢাকা থেকে কক্সবাজার যেতে যে সময় গাড়িতে লাগে ঘন্টার পর ঘন্টা, টাইফুন তা কয়েক মিনিটেই উড়ে যেতে পারে। ফুল লোডে জেটটি 2900 কিলোমিটার বেশি দূরত্ব পাড়ি দিতে পারে। আর সবচেয়ে অবাক করার ব্যাপার, এটা 16 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে, যেখানে সাধারণ জেটের ওঠাই কঠিন। কিন্তু টাইফুনের সত্যিকারের শক্তি শুধু গতি বা উচ্চতায় নয়, তার চোখের ক্ষমতায়। তা জেটটির রাডার, ক্যাপ্টর ই এশা রাডার, বিশ্বের অন্যতম উন্নত রাডার। একসাথে 13টি টার্গেট দেখতে পারে আর 5টিকে একসাথে আক্রমণ করতে পারে। শুধু তাই নয়, টাইফুনে আছে পি-রেট ইরিস্ট সিস্টেম, মানে শত্রুর বিমান যদি রাডার জ্যামও করে, টাইফুন শুধু তাপ ধরে অনেক দূর থেকে টার্গেট লক করতে পারবে। ডিফেন্স সিস্টেম, টাইফুন শত্রুর মিসাইল ছোড়ার আগেই সতর্কবার্তা দিয়ে দেবে, রাডার লক ভাঙতে পারবে আর প্রয়োজনে চাপ ফ্লেয়ার ছুড়ে মিসাইলকে ভুল পথে পাঠিয়ে দিতে পারবে। অস্ত্র, টাইফুন একসাথে 10টির বেশি মিসাইল নিয়ে উঠতে পারে। আকাশে থাকা বিমান বা ড্রোন, মাটিতে থাকা ট্যাঙ্ক বা বিল্ডিং সবকিছুতেই আঘাত হানতে পারে। এটা সত্যি এক চলমান আকাশের অস্ত্র ভান্ডার। বাংলাদেশের আকাশে টাইফুন এলে কি বদলাবে? এই প্রশ্নটাই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি। বাংলাদেশ বহু বছর ধরে আকাশ প্রতিরক্ষায় হালকা জেট ব্যবহার করছিল। সেগুলো দেশে আকাশ টহলে যথেষ্ট ছিল। বড় শক্তির দেশের মতো বহুমুখী ক্ষমতা ছিল না, কিন্তু টাইফুন এলে পুরো অবস্থা বদলে যাবে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা হবে সুপার আধুনিক। বাংলাদেশের আকাশে তারা করা প্রতিরক্ষা, আক্রমণ সব ক্ষেত্রে বহুগুণে শক্তিশালী হয়ে উঠবে। বাংলাদেশ প্রথমবারের মতো হেভি মাল্টি রোল ফাইটার জেট পাবে। এমনকি আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ টাইফুন পেলে আকাশে তার প্রভাব পুরো অঞ্চলে নতুন মাত্রা যোগ করবে। কিন্তু ভারত এত চিন্তিত কেন? তেজস হলো ভারতের তৈরি লাইট ওয়েট জেট, এক ইঞ্জিনের, কম রেঞ্জ, কম অস্ত্র বহন ক্ষমতা। তবে বাংলাদেশে থাকা বর্তমান হালকা জেটগুলো থেকে উন্নত। কিন্তু টাইফুন হলো হেভি ওয়েট মাল্টি রোল ফাইটার, পর্যাপ্ত অস্ত্র, সুপার গতি, উন্নত রাডার, বড় রেঞ্জ সবই আছে। তেজস সর্বোচ্চ 1300 থেকে 1400 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে পারে। টাইফুন পারে 2400 কিলোমিটার প্রতি ঘন্টা। তেজসের সেন্সর সীমিত, টাইফুনের সেন্সর বিশ্বমানের। এই পার্থক্যটাই ভারতকে ভাবিয়ে তুলছে। কারণ টাইফুন এলে বাংলাদেশ শুধু আকাশ প্রতিরক্ষায় শক্তিশালী হবে না, এই অঞ্চলে সামরিক শক্তির নতুন প্রতিযোগিতা শুরু হবে। চাই বা না চাই, বাংলাদেশের আকাশে টাইফুনের আগমন মানে শুধু একটি নতুন যুদ্ধ বিমান আসা নয়, এটা নতুন এক অধ্যায়ের শুরু, এক নতুন শক্তির ঘোষণা। দর্শকবৃন্দ স্বাগতম। আজকের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। বাংলাদেশ আধিকারিকের পথেই আরেকটি বড় পদক্ষেপ নিতে গেলেই যে দেশের ছায়ার সঙ্গে সঙ্গে নড়ে ওঠে আবারও সেই একই প্রতিবেশী দেশ ভারতের হস্তক্ষেপের অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশ ইউরোপের উন্নত মাল্টিরোল ফাইটার জেট কেনার জন্য যখন গুরুত্বপূর্ণ চুক্তিতে অগ্রসর হয়েছে, তখনই নড়ে চড়ে বসেছে ভারত। আর তাদের সরাসরি চাপের কারণেই বাংলাদেশ এখনো সেই অত্যাধুনিক যুদ্ধ বিমান হাতে পেতে পারছে না, এমনটাই দাবি উঠেছে কূটনৈতিক, সামরিক এবং রাজনৈতিক মহলে। ফোর্সেস গোল 2030 অনুযায়ী বাংলাদেশ তার বিমান বাহিনীকে আরো শক্তিশালী করতে চাইছে। এ লক্ষ্যে ইউরোপীয় নির্মাতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সর্বাধুনিক মাল্টি রোল যুদ্ধ বিমান, রাডার অ্যাভয়েডেন্স প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং দীর্ঘপাল্লার আক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ফাইটার জেট কেনার উদ্যোগ নেওয়া হয়। সবকিছুই এগোচ্ছিল দ্রুত গতিতে। বিশেষজ্ঞদের মতে এই বিমানগুলো বাংলাদেশ প্রতিরক্ষায় নতুন মাত্রা যোগ করত। আকাশসীমা সুরক্ষিত করা, প্রতিরক্ষা ব্যবস্থাকে আপডেট করা এবং দক্ষিণ এশিয়ার একটি শক্ত অবস্থান তৈরি করা, সব দিক থেকেই এই সিদ্ধান্ত ছিল যুগান্তকারী। কিন্তু ঠিক তখনই শুরু হয় বাধা। বিভিন্ন সূত্রের দাবি, ভারত ইউরোপের কয়েকটি দেশে স্পষ্ট বার্তা দিয়েছে যে বাংলাদেশ উন্নত যুদ্ধ বিমান পেলে ভারতের কৌশলগত নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আর এই যুক্তি দেখিয়েই তারা বাংলাদেশকে বিমান না দিতে চাপ সৃষ্টি করেছে। সমালোচকদের অভিযোগ, ভারত চায় না বাংলাদেশ আকাশে শক্তিশালী হয়ে উঠুক। বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলে ভারতের দীর্ঘদিনের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। এই ভয়েই ভারত সবসময় বাংলাদেশ প্রতিরক্ষা উন্নয়ন
আন্দোলনকে সীমাবদ্ধ রাখতে চায়। বাংলাদেশের ওপর প্রভাব বজায় রাখতেই ভারত এমনটা করেছে, এমন অভিযোগ এখন তীব্র থেকে তীব্রতর। 1971 সালে পাকিস্তানের শোষণ থেকে মুক্তি পেলেও দীর্ঘ 4-5 দশক ধরে বাংলাদেশকে নিজের প্রভাব বলিয়ে রাখতেও চায়। কূটনৈতিক থেকে অর্থনৈতিক, পানি বন্টন থেকে সীমান্ত, সব জায়গাতেই ভারতের প্রভাব স্পষ্ট। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় এই প্রভাব বহুগুণ বেড়েছে। এমনকি 2009 সাল থেকে শুরু করে গত 10 দশকের মধ্যে ভারত বাংলাদেশে তাদের রাজনৈতিক সমর্থিত কাঠামো তৈরি করেছে, যাতে তারা যা চায় তা বাস্তবায়ন করতে পারে। বছরের পর বছর ধরে বিভিন্ন বিতর্কে উঠে এসেছে আরেকটি ভয়ঙ্কর অভিযোগ, বাংলাদেশ সেনাবাহিনীর শতাধিক অফিসারকে হত্যার পেছনে ভারতের হাত থাকার দাবি। যদিও এই অভিযোগের কোনো সরাসরি নিশ্চিতকরণ নেই, তবুও রাজনৈতিক মহলে এটি আলোচনার কেন্দ্রবিন্দু। একটি দেশকে দুর্বল করতে হলে প্রথমে সেই দেশের সেনাবাহিনীকে দুর্বল করতে হয়, আর যুদ্ধ বিমান সংগ্রহে বাধা দেওয়া সেটিও এক কৌশলের অংশ। বিভিন্ন বিশ্লেষকের মতে ভারত চায় না বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শক্তিশালী সামরিক শক্তি হয়ে উঠুক। বাংলাদেশ যদি উন্নত যুদ্ধ বিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পায়, তবে ভারত আর আগের মতো কর্তৃত্ব ফলাতে পারবে না। সীমান্তে যেসব ঘটনা ঘটে সে সময় বাংলাদেশ শক্ত হাতে প্রতিক্রিয়া জানাতে পারবে। ভারতের উদ্বেগ তাই সাধারণ নয়, এটি তাদের কৌশলগত সুবিধা হারানোর ভয়। বাংলাদেশের জনগণ স্পষ্টই চায় বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা হোক শক্তিশালী, আধুনিক এবং স্বনির্ভর। কিন্তু প্রতিবেশী পরাশক্তির চাপ থাকলে সেই পথ সবসময় কঠিন। যাই হোক, বাংলাদেশ বর্তমানে বিকল্প উৎস খুঁজছে এবং বিভিন্ন শক্তিধর দেশ এখন আর ভারতের কথায় আগের মতো কান দিচ্ছে না। বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানো এখন সময়ের দাবি, আর সেই শক্তির পথে ভারতের বাধায় এগিয়ে যাওয়ার পথকে আর চিকেন স্নেক ঘিরে বাংলাদেশের একের পর এক পদক্ষেপে দিশেহারা মোদী সরকার। লালমনিরহাটে চীনের সহায়তায় বিমান ঘাঁটি তৈরির কাজ শেষ পর্যায়ে। এবার সীমান্তবর্তী আরেক জেলা নীলফামারীতেও চীনের পদার্পণের অপেক্ষা। রংপুর বিভাগের এই জেলার ওপারে অবস্থিত ভারতের কোচবিহার। কিছুটা এগিয়ে গেলেই চিকেন স্নেক। কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে ভারতীয় সেনাদের চাপে রাখতে নীলফামারীতে হাসপাতাল তৈরি করছে চীন। সম্প্রতি নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গণমাধ্যমটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি হাতে পেয়েছে, যেখানে দেখা যায় সীমান্তবর্তী এই জেলায় তৈরি করা হবে 1000 শয্যার হাসপাতাল। প্রকল্পটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে চায়না অ্যারোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ কর্পোরেশন লিমিটেডকে। প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল। শীঘ্রই টেকনিক্যাল ডিসকাশন ও সাইট ভিজিটের জন্য নীলফামারী সফর করবেন বেইজিং এর প্রতিনিধি দল। চায়না অ্যারোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ কর্পোরেশন লিমিটেড মূলত এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়নার একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটি এভিক নামে পরিচিত। প্রতিষ্ঠানটি মূলত এভিয়েশনের পাশাপাশি এ সম্পর্কিত রিসার্চ ও ডেভেলপমেন্টের কাজে জড়িত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথিতে উল্লেখ করা হয়, হাসপাতালের ঠিকাদার চীন সরকার কর্তৃক নিযুক্ত। গেল 7 ডিসেম্বর হাসপাতাল নির্মাণ কার্যক্রম পরিদর্শনে যান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি জানান, চিকেন স্নেক ভারতের অঞ্চল, বাংলাদেশের নয়। বাংলাদেশ সামরিক বাহিনীর চিকেন স্নেক দখলের কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে ভারত চিন্তিত হতে পারে, তবে এটি তাদের মাথা ব্যথার কারণ। 2024 সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পরই চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যা ভালো চোখে নেয়নি মোদী প্রশাসন। ফলে কিছুদিন বাদেই চিকেন স্নেক সংলগ্ন উত্তরবঙ্গ চলে আসে ভারতীয় সামরিক গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর নজরে। গেল 14 নভেম্বর বাংলাদেশ সফর করেন ভারতীয় সামরিক গোয়েন্দাদের 3 সদস্যের প্রতিনিধি দল। জানা যায়, এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন ভারতীয় কর্মকর্তারা। শুধু তাই নয়, নর্থ ইস্ট নিউজের দাবি, সে সময় নয়াদিল্লি পরিদর্শনের অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করে ঢাকা। একই সময়ে লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী ও সৈয়দপুর সফর করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর কয়েকদিনের মাথায় খবর আসে, চিকেন স্নেক ঘিরে 3টি সামরিক ঘাঁটি নির্মাণ করেছে ভারত। স্বাধীন ও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার নাক গলানোয় ক্ষুব্ধ নেটিজেনরা। গত 1 বছরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে দেখা দিয়েছে একের পর এক নাটকীয়তা। একদিকে পুরনো মিত্রতা ভেঙে গিয়েছে, অন্যদিকে তৈরি হয়েছে নতুন রহস্যময় বন্ধন। যেন গোটা অঞ্চলটি পরিণত হয়েছে এক দাবার ছকে, যেখানে খুঁটি নাড়াচ্ছে সবাই, কিন্তু কে রাজা তা এখনো স্পষ্ট নয়। আর এই গোটা খেলার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নেমে আসে তীব্র শীতলতা। যে সম্পর্ক একসময় ছিল নির্ভরতার প্রতীক, সেটি এখন পরিণত হয়েছে চরম তিক্ততায়।
নয়াদিল্লি বুঝতে পেরেছে ঢাকা আর আগের মতো নেই, তাই বন্ধুত্বপূর্ণ সীমান্ত আর নয়। আর এই শূন্যস্থানেই ঢুকে পড়েছে ইসলামাবাদ ও বেইজিং। আর এই তিনে মিলে তৈরি হয়েছে এক নতুন ত্রিভুজ সম্পর্ক, বাংলাদেশ, চীন ও পাকিস্তান, যা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ। ভারত দেখছে তার উত্তর পূর্ব অঞ্চলীয় নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে এক নতুন চাপ, বিশেষ করে ভয়টা চিকেন নেক শিলিগুড়ি করিডরকে ঘিরে। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই সরু করিডরই হলো ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ। আর এই করিডোরের দুই পাশে বাংলাদেশ ও নেপাল, উপরে ভুটান, উত্তরে চীন। তাই বাংলাদেশের অবস্থান এখন শুধু কৌশলগত নয়, বরং ভারতের জন্য এটি অস্তিত্বগত। এই কারণে দিল্লি নড়ে চড়ে বসেছে, সীমান্ত ঘেঁষে একের পর এক গড়ে তুলছে নতুন সেনা ঘাঁটি। ইতিমধ্যে আসামের বামুনি, বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়াতে সেনা ঘাঁটি নির্মাণ করেছে ভারত। লক্ষ্য একটাই, চিকেন নেক রক্ষা করা। এই ঘাঁটিগুলোতে মোতায়েন করা হচ্ছে রাফায়েল স্কোয়াড, ব্রাহ্মস মিসাইল রেজিমেন্ট ও S-400 প্রতিরক্ষা ব্যবস্থা, যেন যে কোনো মুহূর্তে আগুন জ্বলে উঠলেও ভারত প্রস্তুত থাকে সর্বোচ্চ প্রতিরোধে। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ জেনারেল শাহির শামসাদ মির্জার ঢাকা সফর নয়াদিল্লির কাছে একেবারে লাল সতর্কতা। তার উপর বাংলাদেশের কিছু সাবেক সামরিক কর্মকর্তার প্রকাশ্য ভারত বিরোধী বক্তব্য আরো উদ্বেগ বাড়িয়েছে, যেন এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে কূটনীতির আড়ালে। আমাদের আকাশ সীমা যেটা আছে, এই আকাশ সীমা অরক্ষিত। আপনি যদি ঢাকায় বোমা ফেলেন, তাহলে আমি দিল্লি অথবা ইংল্যান্ডে বোমা ফেলাই আসবো। সো এটা নিয়ে ভারতের ভাবার দরকার নেই। এছাড়া বাংলাদেশি উত্তর পূর্ব ভারতের অভিভাবক চীন সফরে ডক্টর ইউনূসের এমন মন্তব্যে ভারতের কূটনৈতিক মহলে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছে। যদিও বক্তব্যটি ছিল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, তবুও নয়াদিল্লি সেটিকে দেখছে কৌশলগত বার্তা হিসেবে। বিশ্লেষকরা বলছেন, ভারত এখন বাংলাদেশকে এক ছোট প্রতিবেশী মনে করছে না, বরং সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে। দক্ষিণ এশিয়ার এই নতুন ভূ রাজনৈতিক দাবার খেলায় আগুন এখন শুধু সীমান্তে নয়, তার ঢেউ ছড়িয়ে পড়েছে দিল্লি থেকে বেইজিং আর ইসলামাবাদ থেকে ঢাকা পর্যন্ত। প্রিয় দর্শক, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের পূর্ব এবং পশ্চিম দুই সীমান্তে এখন এমন এক সমীকরণ তৈরি হচ্ছে, যা নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম করে দিয়েছে। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় পর এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা অকল্পনীয়। একদিকে পাকিস্তানের আকাশে উড়বে বাংলাদেশের শাহিনরা, অন্যদিকে বঙ্গোপসাগরের গভীর তলদেশ দিয়ে নিঃশব্দে ছুটে আসবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে তৈরি মারণঘাতী সাবমেরিন। আকাশ এবং সমুদ্র দুই ফ্রন্টে বাংলাদেশ এমন ভাবে নিজেদের সাজাচ্ছে, যা দেখে ভারতের সামরিক কর্তারা রীতিমতো ঘামতে শুরু করেছেন। ভারতের দাদাগিরি আর সীমান্তে চোখ রাঙানিকে চিরতরে স্তব্ধ করে দিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনী যে পদক্ষেপ নিয়েছে, তা কোনো সাধারণ সামরিক কেনাকাটা বা প্রশিক্ষণ নয়, এটি এক সুগভীর মাস্টার প্ল্যান। দুবাইয়ের মাটিতে সম্প্রতি এমন এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যার কম্পন সরাসরি অনুভূত হচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্ধুর মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকটি কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না। টেবিলের উপর ছিল ভবিষ্যৎ যুদ্ধের ব্লুপ্রিন্ট। দুই দেশের শীর্ষ সামরিক নেতৃত্বের এই আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে বাংলাদেশের লড়াকু বিমান সেনা বা পাইলটরা উচ্চতর যুদ্ধের প্রশিক্ষণ নেবেন পাকিস্তানের মাটিতে। বিষয়টি সাধারণ মানুষের কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এর গভীরতা অনেক। পাকিস্তান এয়ারফোর্স বা পিএফ এর কমব্যাট বা যুদ্ধ করার সক্ষমতা বিশ্বজুড়ে স্বীকৃত। বিশেষ করে ভারতের বিশাল বিমান বাহিনীর সঙ্গে টেক্কা দিয়ে তারা যেভাবে নিজেদের আকাশসীমা রক্ষা করে আসছে, সেই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য এখন সোনার চেয়েও দামি। এতদিন ভারত মনে করত 1971 সালের পর বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক কোনোদিন জোড়া লাগবে না। এই সুযোগে ভারত সবসময় বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ে রাখার চেষ্টা করেছে।
কিন্তু দুবাইয়ের এই বৈঠক সেই পুরনো হিসাব নিকেশের খাতাটি ছিঁড়ে ফেলেছে। পাকিস্তান বিমান বাহিনীর অত্যাধুনিক ট্রেনিং ফ্যাসিলিটিতে বাংলাদেশের পাইলটরা যখন ডগ ফাইট বা আকাশ যুদ্ধের কসরত শিখবে, তখন তা সরাসরি ভারতের ইস্টার্ন কমান্ডের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার কনভার্সন ইউনিট, ট্যাকটিক্যাল ফ্লাইং এবং কমব্যাট ম্যানুভার অর্থাৎ মাঝ আকাশে শত্রু বিমানকে ধোঁকা দিয়ে পাল্টা আঘাত করার যে কৌশল, তাতে তারা অত্যন্ত দক্ষ। বাংলাদেশের পাইলটরা যখন এই অ্যাডভান্সড জেট ট্রেনিং এবং এয়ার ট্যাকটিক্যাল ওয়ারফেয়ার বা আকাশ যুদ্ধের কলাকৌশল রপ্ত করে দেশে ফিরবে, তখন বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা আর আগের জায়গায় থাকবে না। একজন পাইলট যখন ককপিটে বসেন, তখন সেকেন্ডের ভগ্নাংশে তাকে সিদ্ধান্ত নিতে হয়। পাকিস্তানের অভিজ্ঞ ইনস্ট্রাক্টররা বাংলাদেশি পাইলটদের শেখাবেন কিভাবে রাডারের চোখ ফাঁকি দিতে হয়, কিভাবে মিসাইল লক করা হলে তা থেকে বাঁচার জন্য ফ্লেয়ার ছুড়ে বা বিশেষ কায়দায় বিমান ঘুরিয়ে নিজেকে রক্ষা করতে হয় এবং এরপরই পাল্টা আক্রমণ করতে হয়। টেকনিক্যাল ভাষায় একে বলা হয় কমব্যাট ম্যানুভার। এতদিন বাংলাদেশের পাইলটরা বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিলেও পাকিস্তানের মতো ব্যাটল হার্ডেন্ড বা যুদ্ধক্ষেত্রে মোকাবেলার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বাহিনীর কাছ থেকে শেখার সুযোগ এই প্রথম। এটি ভারতের জন্য এক অশনি সংকেত, কারণ পাকিস্তানের শেখানো কৌশল যদি বাংলাদেশের পাইলটরা বঙ্গোপসাগরের আকাশে প্রয়োগ করে, তবে ভারতের বিমান বাহিনীর জন্য তা মোকাবেলা করা হবে অত্যন্ত দুরূহ। শুধু পাইলটদের ওড়াউড়ি নয়, এর পেছনে কাজ করছে বিশাল এক টেকনিক্যাল টিম। যুদ্ধবিমান আকাশে ওড়াতে হলে মাটিতে থাকা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের ভূমিকা সবচেয়ে বেশি। এই চুক্তির আওতায় বাংলাদেশের টেকনিক্যাল পার্সোনেলরা পাকিস্তানের কাছ থেকে শিখবেন মেইনটেনেন্স প্রোটোকল এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট, অর্থাৎ যুদ্ধবিমানকে সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত বা অপারেশনাল রেডিনেসে রাখার গোপন নিয়ম মন্ত্র। ভারতের গোয়েন্দারা খুব ভালো করেই জানে পাকিস্তান তাদের JF-17 থান্ডার এবং অন্যান্য যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে কতটা স্বয়ংসম্পন্ন। সেই জ্ঞান এখন সরাসরি চলে আসছে বাংলাদেশের হাতে। দুই দেশের এই নতুন সামরিক সম্পর্কের ফলে ভারতের তথাকথিত 7 সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বসতে হচ্ছে মোদী সরকারকে। কারণ বাংলাদেশের আকাশসীমা এখন আর ভারতের জন্য অবাধ বিচরণের ক্ষেত্র থাকবে না। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের মতে এই উদ্যোগ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক গেম চেঞ্জার। বিদেশি দক্ষ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ফলে বাংলাদেশের অফিসারদের মধ্যে যে আত্মবিশ্বাস এবং ক্ষিপ্রতা তৈরি হবে, তা টাকার অঙ্কে কেনা সম্ভব নয়। দুবাইয়ের বৈঠকের পর উভয় পক্ষই নিশ্চিত করেছে যে এই সহযোগিতা কোনো সাময়িক বিষয় নয়, এটি দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা, যেখানে উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করা। এখানেই শেষ নয়, সমুদ্রের গভীর অন্ধকারেও নিঃশব্দে ভারতের জন্য অপেক্ষা করছে আরেক আতঙ্ক। আকাশপথের পাশাপাশি জলসীমানাতেও ভারতকে কোণঠাসা করতে বাংলাদেশ বেছে নিয়েছে এক ভয়াবহ পথ। দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ কিনতে যাচ্ছে KSS ওয়ানচেংবোক শ্রেণীর সাবমারিন। খবরটি শুনে ভারতের নৌসেনা দপ্তরে রীতিমতো হইচই পড়ে গেছে, কারণ বঙ্গোপসাগরকে ভারত এতদিন নিজেদের বাড়ির পুকুর মনে করত। কিন্তু সেই পুকুরে এখন এমন সব কুমির ছাড়ার প্রস্তুতি চলছে, যা ভারতের বিশাল সব যুদ্ধজাহাজকে নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। এই KSS-1 সাবমারিন গুলো কোনো খেলনা নয়, এগুলো মূলত জার্মানির বিখ্যাত টাইপ 209 ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি, যা গত 4 দশক ধরে সারা বিশ্বে নৌযুদ্ধে নিজেদের প্রমাণ করেছে। এক একটি সাবমারিনের ওজন প্রায় 1200 টন এবং লম্বায় 56 মিটার। কিন্তু এর আসল ভয়ঙ্কর দিক হলো এর নীরবতা। ডিজেল ইলেকট্রনিক ইঞ্জিনে চলা এই সাবমেরিন গুলো যখন পানির নিচে ব্যাটারি মোডে চলে, তখন এগুলো এতটাই নিঃশব্দে চলাচল করে যে শত্রু শনাক্তকারী যন্ত্রে ধরা পড়া প্রায় অসম্ভব। একে বলা হয় স্টেলথ বা অদৃশ্য থাকার ক্ষমতা। বঙ্গোপসাগরের ঘোলাটে এবং অগভীর পানিতে এই ধরনের ছোট ও মাঝারি আকারের সাবমেরিন খুঁজে বের করা খড়ের গাদায় সূচ খোঁজার মতো কঠিন। এই সাবমেরিন গুলো একটানা সপ্তাহের পর সপ্তাহ পানির নিচে লুকিয়ে থাকতে পারে। এদের সর্বোচ্চ গতি 22 নটিক্যাল মাইল এবং এরা 250 মিটার গভীর পর্যন্ত অপারেশন চালাতে সক্ষম। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো এদের অস্ত্র ভান্ডার। এই সাবমেরিন গুলো ভারী টর্পেডো এবং অ্যান্টিশেপ মিসাইল বহন করতে পারে, অর্থাৎ পানির নিচ থেকে আচমকা টর্পেডো ছড়ে ভারতের যে কোনো বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ারকে 2 টুকরো করে দেওয়ার ক্ষমতা রাখে এই ডুবোজাহাজগুলো। বাংলাদেশ যে আপগ্রেডেড সংস্করণটি নিতে যাচ্ছে, তাতে যুক্ত হতে পারে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন বা AIP প্রযুক্তির অপশন।
সাধারণ সাবমেরিনকে অক্সিজেনের জন্য মাঝে মাঝে পানির উপরে বা স্নরকেল গভীরতায় আসতে হয়, যা রাডারে ধরা পড়ার ঝুঁকি বাড়ায়। কিন্তু এআইপি প্রযুক্তি থাকলে সাবমেরিনকে বাতাস নিতে উপরে উঠতে হয় না, এটি দিনের পর দিন পানির নিচেই ঘাপটি মেরে বসে থাকতে পারে, ঠিকই যেন শিকারের অপেক্ষায় থাকা এক ক্ষুধার্ত হাঙর। বাংলাদেশের 1,18,000 বর্গ কিলোমিটারে বিশাল সমুদ্র সীমা এবং $40 বিলিয়ন ব্লু ইকোনমি রক্ষার জন্য এই সাবমেরিনগুলো হবে সবচেয়ে বড় প্রহরী। সামরিক পরিভাষায় একটি কথা আছে, সি ডিনায়াল বা সমুদ্র প্রত্যাখ্যান। এর মানে হলো আপনার নৌবাহিনী শত্রুর চেয়ে ছোট হতে পারে, কিন্তু আপনার এমন ক্ষমতা থাকতে হবে যেন শত্রু চাইলেই আপনার সমুদ্র সীমা ব্যবহার করতে না পারে। বাংলাদেশ এই সাবমেরিনগুলো দিয়ে ঠিক এই কাজটি করতে চাইছে। ভারতের নৌবাহিনী সংখ্যায় বিশাল হতে পারে, কিন্তু সাবমেরিন যুদ্ধের সমীকরণ সংখ্যার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে কে কতক্ষণ লুকিয়ে থাকতে পারে তার উপর। ভারতের মহাসাগর এবং বঙ্গোপসাগরে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। বাংলাদেশের হাতে যখন 6টি এমন আধুনিক সাবমেরিন থাকবে, তখন ভারত চাইলেই তাদের নৌবহর নিয়ে এই এলাকায় দাপিয়ে বেড়াতে পারবে না। প্রতিটি পদক্ষেপে তাদের ভাবতে হবে কোথায় লুকিয়ে আছে বাংলাদেশের সাইলেন্ট কিলার। এই সাবমেরিনগুলো ভারতের পূর্ব উপকূল থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত পুরো সমুদ্র রাজনীতির ছক বদলে দিচ্ছে। মোদী সরকার এতদিন ভেবেছিল তারা এই অঞ্চলের একমাত্র সুপার পাওয়ার, কিন্তু বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে তারাও এখন আর বসে নেই। পাকিস্তান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের এই জোড়া পদক্ষেপ আকাশে ফাইটার পাইলটদের প্রশিক্ষণ এবং সাগরে সাবমেরিন মোতায়েন আসলে একটি সমন্বিত সামরিক কৌশলের অংশ। এটি ভারতের জন্য এক ধরনের মিলিটারি এনসার্কেলমেন্ট বা সামরিক ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি করছে। একদিকে পাকিস্তানের সীমান্তে ভারতের সবসময় টেনশন, আর এখন পূর্ব সীমান্তে বাংলাদেশও নিজেদের দাঁত ও নখ সানিয়ে নিচ্ছে। পাকিস্তান বিমান বাহিনীর সঙ্গে এই কোলাবোরেশন বাংলাদেশের পাইলটদের মানসিকতাকে বদলে দেবে। পাকিস্তানি পাইলটরা যেমন ভারতের বিশাল বিমান বাহিনীর চোখের দিকে চোখ রেখে কথা বলতে জানে, সেই সাহস এখন সঞ্চালিত হবে বাংলাদেশি পাইলটদের ধমনীতে। মডার্ন ফাইটার কনভার্সন কোর্সের মাধ্যমে তারা শিখবে কিভাবে সীমিত সম্পদ দিয়েও শক্তিশালী শত্রুকে নাস্তানাবুদ করা যায়। অন্যদিকে সমুদ্রের গভীরে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে তৈরি সাবমেরিনগুলো নিশ্চিত করবে যে বঙ্গোপসাগরে কেউ অনধিকার চর্চা করতে এলে তাকে চড়া মূল্য দিতে হবে। ভারত চেয়েছিল বাংলাদেশ সবসময় সামরিকভাবে দুর্বল এবং তাদের উপর নির্ভরশীল থাকুক, কিন্তু বাংলাদেশ যখন পাকিস্তান থেকে স্কিল এবং কোরিয়া থেকে হার্ডওয়্যার নিয়ে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করছে, তখন ভারতের সেই দাদাগিরির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশের আকাশ সীমা এবং জলসীমায় ভারতের আগ্রাসনকে রুখে দিতে এই ধরনের সামরিক প্রস্তুতি এবং কৌশল নীতিকে আপনি কিভাবে দেখছেন? আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।